নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ শুক্রবার 27 তারিখ। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। 26-এ 50-এর নিচে থাকবে বিজেপি, অভিষেকের ভবিষ্যৎবাণী উড়িয়ে ঝাঁঝালো আক্রমণ দিলীপের। সংখ্যালঘু মোর্চার নেতার মৃত্যুতে বাড়িতে ছুটে গেলেন শুভেন্দু, পাশে থাকার আশ্বাস। দীঘার মন্দির করতে গিয়ে বড়সড় কেলেঙ্কারি মমতার, হাতে হাঁড়ি ভেঙে দিলেন শুভেন্দু। দলকে না জানিয়ে কালীগঞ্জে টাকা দিতে গিয়েছিলেন কেন, হুমায়ুন কবিরকে শোকজ টিএমসির। কাদেরটা 50-এর নিচে নামে দেখা যাক, 26-এর ভোট নিয়ে অভিষেকের ভবিষ্যৎবাণীর পাল্টা দিলেন সুকান্ত। দুই পক্ষই বলছে বিরক্ত বিচারপতি, বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কোন মামলায়? মৃত স্ত্রীর দেখা মিলতেই চক্ষু ছানা বড়া, খুনের দায়ে জেলবন্দি স্বামীর পদক্ষেপে হুলস্থুল কাণ্ড। মাথার দাম ছিল 50,000 টাকা, বিজেপি কর্মী অভিজিৎকে খুনে পলাতক অরুণ ধরল সিবিআই। ফের এনআরসি চালুর চেষ্টা, কেন মা বাবার ব্যর্থ সার্টিফিকেট চাইছে, কমিশনের ঘাপলা ধরলেন মমতা। এবার আসছি বিস্তারিত খবরে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমুল আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। গতকালই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত ভবিষ্যৎবাণী করে দাবি করেছিলেন আগামী 26-এর বিধানসভা ভোটে এই রাজ্য বিজেপি 50-এরও কম আসন পাবে। তৃণমূল সাংসদের সেই টিপ্পণী এবার কড়া জবাব দিলেন বিজেপির দাপুটে নেতা। উনি তো অনেক কিছুই বলেছিলেন। উনি ব্যারাকপুরে গিয়ে বলেছিলেন অর্জুন সিংকে 2 লক্ষ ভোটে হারাবো, না হলে রাজনীতি ছেড়ে দেব। সেটা 19 সালের কথা। সেসব লোকজন দেখেছে। ঘাটাল মাস্টার প্ল্যানেও উনি অনেক ডায়লগ দিয়েছিলেন, করে দেব না হলে রাজনীতি ছেড়ে দেব। রাজনীতি ছাড়েন না, ভবিষ্যৎবাণী করেন। সাধারণ মানুষের আশীর্বাদে বিজেপি এত দূর এসেছে। ওদের সব চক্রান্ত ব্যর্থ করে দিয়েছি আমরা। উল্লেখ্য, গতকাল দক্ষিণ 24 পরগনার সাতগেছিয়ায় তৃণমূলের সভায় যোগ দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই নিজের এলাকায় উন্নয়নের কাজের খতিয়ান স্বরূপ নিঃশব্দ বিপ্লব বলে একটি বই প্রকাশ করেন অভিষেক। সেই অনুষ্ঠানে গতকাল বিজেপিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা গিয়েছে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদককে। বিজেপিকে নিশানা করে তিনি গতকাল বলেছিলেন 2021-এ বিজেপির চাকাটা 77-এ আটকে গিয়েছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম 2026-এর লড়াইয়ে। বছর ঘুরলেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। শাসক বিরোধী সব পক্ষই বিধানসভা ভোটের আগে নতুন করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে। 26-এর নির্বাচনে শাসক দলকে জোর ধাক্কা দিতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। পিছিয়ে নেই বাম কংগ্রেসও। সাংগঠনিক ফাঁকফোকর মেরামত করে আগামী ভোটে তৃণমূল বিজেপির সঙ্গে জোর টক্কর দেওয়ার চেষ্টায় দুই পক্ষই। তবে ফের একবার বাংলা জয়ে বিপুল আশাবাদী তৃণমূল। উন্নয়নের নিরেখেই মানুষ আরও একবার তৃণমূলকেই বেছে নেবে বলে আশাবাদী শাসক শিবিরের শীর্ষ নেতৃত্ব। হুগলির গোঘাটে নিহত বিজেপি নেতা বাকিবুল্লাহের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 21শে জুন সকালে বাড়ির সামনে বাকিবুল্লাহের 2 হাত বাঁধা দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে। এদিন পরিবারের সঙ্গে দেখা করে দলের তরফে 2 লক্ষ টাকা সাহায্য নিহত স্ত্রীর হাতে তুলে দেন শুভেন্দুবাবু। এদিন দুপুরে পুরসুরার বিজেপি বিধায়ক সহ দলের জেলা এবং ব্লক নেতৃত্বকে সঙ্গে নিয়ে গোঘাট এবং 3 মণ্ডলে সংখ্যালঘু মোর্চার সভাপতি বাকিবুল্লাহর বাড়িতে যান শুভেন্দুবাবু। সেখানে গিয়ে তিনি বাকিবুল্লাহের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন। শুভেন্দুবাবু বলেন, বাকিবুল্লাহ একজন জাতীয়তাবাদী ছিলেন। 2018 সাল থেকে উনি আমাদের সঙ্গে যুক্ত। ওর মৃত্যু সন্দেহজনক। ওর দেহ প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট এখনো প্রকাশ্যে আসেনি। ও ফোনে শেষ কার সাথে কথা বলেছিল তাও জানায়নি পুলিশ। নিহতের স্ত্রী বলেন, ওই রাতে ও ফোনে কথা বলেছিল। সেদিন ফোনে কথা বলার জন্য একটা হেডফোন কিনেছিল, সেটা আগে কোনোদিন দেখিনি। রাতে কেউ বিপদে পড়ে ডাকলেও বেরিয়ে যেত। ভেবেছিলাম তেমনই কোথাও গিয়েছে। পুলিশ সুইসাইড নোট বলে যেটা দেখাচ্ছে সেটা অনেকদিন আগে লেখা। আমার সঙ্গে একদিন ঝামেলা হয়েছিল, সেদিন ওটা লিখেছিল। এরপরেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে স্ত্রীর হাতে 2 লক্ষ টাকা তুলে দেন। 2টি সন্তানের শিক্ষার ভার দখল নেবেন বলে তিনি মনে করেন। পুলিশ সঠিক সিদ্ধান্তে তদন্ত না করলে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দুবাবু। প্রিয় বন্ধু মিডিয়ার রিপোর্ট। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে থেকেই তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রথম দিন থেকেই এটা কোনো মন্দির নয়, এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র বলে দাবি করে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অত্যন্ত সুনির্দিষ্টভাবে তিনি এই যুক্তিও স্থাপন করেছেন যে সরকার তাদের টাকায় কোনোদিন কোনো মন্দির বা ধর্মীয় পীঠস্থান তৈরি করতে পারে না। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, হিডকোর টাকায় এই জগন্নাথ মন্দির যাকে বলা হচ্ছে, যেটা একটা সাংস্কৃতিক কেন্দ্র, সেটা তৈরি হয়েছে। হিডকো নিউ টাউনের বাইরে আর কোথাও সেই টাকা ব্যবহার করতে পারে না। কিন্তু এই রাজ্য সরকার কিছুই মানে না। প্রতি মুহূর্তে তারা কোর্টে ধাক্কা খাচ্ছে, আর তারপরে তারা অনিয়ম করে এই টাকা নিজেদের কাজে ব্যবহার করছে।
এক্ষেত্রে আসানসোলের একটি সংস্থা সেখানকার কাজের বাইরে আর কোথাও টাকা দিতে পারে না। তাদের তথ্য যেমন তুলে ধরছে, ঠিক তেমনই এসজেডির মতো সংস্থার কথাও তুলে ধরছেন শুভেন্দুবাবু। এই সমস্ত সংস্থার উদাহরণ সামনে এসে বুঝিয়ে দিয়েছেন যে এই সমস্ত সংস্থা কতটা খরচ করতে পারে। ঠিক তেমনই হিটকোর কাজ একমাত্র নিউ টাউনের উন্নয়নে অর্থ খরচ করা, কিন্তু সেই টাকা সেখানে খরচ না করে জগন্নাথ মন্দির তৈরির কাজে খরচ করা হয়েছে বলে অভিযোগ। তিনি বিজেপির দাবি করেছেন, সঠিক তথ্যই দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম কথা, মন্দির তৈরি করার জন্য কোনো সরকার অর্থ দিতে পারছে না। অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছিল বিভিন্ন সনাতনী সংস্কৃতির মানুষদের অর্থনীতির সহযোগিতায়। পর্যবেক্ষকদের মতে শুভেন্দু অধিকারী রথযাত্রার আগেই জগন্নাথ মন্দির নিয়ে যে ভয়ঙ্কর তথ্য দিলেন তাতে বেকায়দায় পড়তে পারে নবান্ন। দীঘার একটা মন্দির করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেখানে রথযাত্রার আগে গিয়ে বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখে হয়তো হিন্দু ভোটকে নিজেদের দিকে আরো বেশি করে আনার চেষ্টা করছেন। কিন্তু সেখানে পাল্টা যে কথাই শুভেন্দু অধিকারী বলে দিলেন তাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখন এই প্রশ্নের জবাব দিতে হবে বলেই দাবি করছে। তাই বিরোধী দলনেতা এত বড় অভিযোগ করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অভিযোগ খণ্ডন করেন নাকি চুপ থাকেন সেটা অবশ্য দেখার বিষয়। আর যদি এই মারাত্মক অভিযোগের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী নীরবতা পালন করেন তাহলে বড় হিন্দু সাজতে গিয়ে সনাতনীদের মন জয় করতে গিয়ে চরম প্যাঁচে পড়তে হতে পারে তাকে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারকে বলেই দাবি রাজনৈতিক সমালোচকদের। তৃণমূল বিজেপির মিছিল থেকে ছোড়া বোমায় কালীগঞ্জে নিহত শিশুর বাড়িতে টাকা দিয়ে যাওয়ায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। বৃহস্পতিবার তাকে শোকজ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাকে 3 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বুধবার কালীগঞ্জের মেলান্দি গ্রামের তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নিহত শিশু তামান্না খাতুনের বাড়িতে যান প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। যে গাড়িতে করে হুমায়ুন কবির সেখানে গিয়েছিলেন তার সামনে প্রেরণা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম লেখা ছিল। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে তিনি বলেন, মানুষ হিসাবে আমি আপনার কাছে এসেছি। এই কথা বলে তার হাতে একটি টাকা ভর্তি খাম তুলে দিতে চান হুমায়ুন। টাকার কথা শুনেই ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেন সাবিনা। জানান, আমার টাকা চাই না, আমার জমি আছে, আমি টাকা দিয়ে কি করব? আমি দোষীদের শাস্তি চাই, আমি ওদের ফাঁসি চাই। পুলিশ এখন ওদের সবাইকে গ্রেপ্তার করেনি। এরপর তামান্নার বাড়ি ছেড়ে বেরিয়ে যান হুমায়ুন কবির। এর গোটা ঘটনায় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ঘটে, লাইভ সম্প্রচার হয় গোটা ঘটনা। একমাত্র সন্তানের মৃত্যুতে যখন বেঁচে থাকার কারণ খুঁজে বেড়াচ্ছিলেন এক মা, তখন তার হাতে কিভাবে একজন তৃণমূল বিধায়ক টাকা তুলে দিতে গেলেন তা নিয়ে সমালোচনা শুরু হয়। যদিও হুমায়ুন কবির দাবি করেন তিনি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সেখানে গিয়েছিলেন। এই ঘটনায় তুমুল সমালোচনার মুখে পড়ে হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল। কেন তিনি দলকে না জানিয়ে তামান্না খাতুনের মাকে টাকা দিতে গিয়েছিলেন তা 72 ঘন্টার মধ্যে জানতে বলা হয়েছে তাকে। হুমায়ুন কবিরকে শোকজ তৃণমূলের পিঠ বাঁচানোর চেষ্টা বলে দাবি করছেন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, টাকা দিয়ে আক্রান্তের পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা তৃণমূল বারবার করেছে। এর আগে আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা অভিযোগ করেছেন পুলিশ মেয়ের মৃতদেহের সামনে তাদের টাকা নেওয়ার প্রস্তাব দিয়েছিল। তামান্নার ঘটনাতে হুমায়ুন কবিরকে তৃণমূলই পাঠিয়েছে। তবে যেভাবে তিনি সবার সামনে টাকা দেওয়ার চেষ্টা করেছেন তাতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই এখন তাকে শোকজ করে পিঠ বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। পুরোটাই সাজানো খেলা। 26-এর ভোটের আগে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল বিজেপি। সেই সঙ্গেই শাসক শিবিরের মধ্যে শুরু হয়েছে আক্রমণ, পাল্টা আক্রমণ। সম্প্রতি সাতগেছিয়ায় দলীয় সভা থেকেই বিজেপির এক হাতে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদ্ম ব্রিগেডের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ। 26-এর ভোটে বিজেপির ফলাফল নিয়ে অভিষেকের ভবিষ্যৎবাণী সম্বন্ধে তিনি বলেন, উনি তো জ্যোতিষী নন, আমিও নই। 50-এর নিচে কাদেরটা নেমে যায় দেখা যাক। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে সুকান্ত বলেন, 1975 সালে ইন্দিরা গান্ধীর মনে হয়েছিল ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ফর ইন্দিরা। এরপর এখন কংগ্রেসের কি অবস্থা তা দেখাই যাচ্ছে। এদিন কালীগঞ্জে নিহত নাবালিকা তামান্না খাতুনের পরিবারের নিরাপত্তা নিয়েও মুখ খোলেন বিজেপি সাংসদ। তামান্নার বাড়িতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের টাকার খাম হাতে নিয়ে যাওয়া নিয়েও মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, টাকা দিয়ে পরিবারকে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। মুখ্যমন্ত্রীর টাকা খুব প্রিয়, তবে সবার নয়, সবাই টাকা বিক্রি হয় না। এদিকে হুমায়ুন গতকাল দাবি করেছেন দলের তরফ থেকে নয়, বরং একটি অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে তামান্নার পরিবারকে আর্থিক সাহায্য দিতে এসেছিলেন তিনি। কালীগঞ্জে নিহত এই নাবালিকার মৃত্যুতে গত 3 দিনে 5 জনের গ্রেপ্তারি প্রসঙ্গে সুকান্ত এদিন বলেছেন, পুলিশ দুষ্কৃতী কেন লিখছে তৃণমূল কর্মী লেখা উচিত। 24 জনকে গ্রেপ্তার করে খুনের জন্য ফাঁসি দেওয়া উচিত।
বেআইনি নির্মাণ ভাঙার মতো পর্যাপ্ত লোকবল এবং পরিকাঠামো নেই। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এমনটাই জানায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এবং পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি। দুই সরকার সংস্থার এহেন দাবি শুনে বিরক্ত বিচারপতির প্রশ্ন, তাহলে কি ওইসব বেআইনি নির্মাণ ভাঙতে হাইকোর্টের লোক জোগাড় করবে? এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এবং পূর্ব কলকাতার ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির অপরাগতার কথা শুনে বিরক্ত বিচারপতি অমৃতা সিনহা বলেন, দুই পক্ষই বলছে তাদের লোকবল অথবা পরিকাঠামো নেই। তাহলে ওইসব বেআইনি নির্মাণ ভাঙার জন্য কি হাইকোর্টের লোক জোগাড় করবে? হাইকোর্টের নির্দেশ, আগে সকল অবৈধ নির্মাণ চিহ্নিত করা হোক, এরপর সেগুলি ভাঙার বিষয়ে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। ট্যাবুলেন্স সিট বানিয়ে যে সমস্ত তথ্য আগামী 5ই আগস্ট ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটিকে জমা করতে হবে, সেদিন মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, এর আগে একাধিক মামলায় অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে যে বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে সেগুলিকে ভেঙে ওয়েটল্যান্ডকে আগের অবস্থায় ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। তবে মঙ্গলবার লোকবল এবং পরিকাঠামোর অভাবের কথা জানায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এবং পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি। সে কথা শুনে বিচারপতি সিনহার নির্দেশ, আগে সব বেআইনি নির্মাণ চিহ্নিতকরণের কাজ হোক, এরপর সেগুলি ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কর্ণাটকের এক আদিবাসী ব্যক্তি গত 2 বছর ধরে স্ত্রীর হত্যার অভিযোগে জেলবন্দি, কিন্তু অদ্ভুতভাবে তার স্ত্রীকে জীবিত অবস্থায় পাওয়া যায়। এরপর ওই ব্যক্তিকে কর্ণাটক হাইকোর্টে 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা চেয়েছেন। এছাড়াও তাদের এই পরিণতির জন্য দায়ী পুলিশ কর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন। মামলাটি 2021 সালের। স্ত্রীর মালিকে নিখোঁজ হয়ে যাওয়ার পর থানায় নিখোঁজ ব্যক্তি অভিযোগ দায়ের করেন সুরেশ। 2022 সালে পার্শ্ববর্তী মাইসুরু জেলায় বেদত্তাপুরা থানা সীমান্ত কঙ্কালের দেহাবশেষ উদ্ধার হয়। স্পষ্ট পরিচয় না পেয়ে পুলিশ সন্দেহ করে যে দেহাবশেষগুলি মালিকের। সুরেশ এবং তার শাশুড়িকে ডিএনএ মিল থাকায় সত্ত্বেও দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে জোর করা হয়েছিল। এর ভিত্তিতে সুরেশকে গ্রেপ্তার করা হয় এবং মালিকে হত্যার অভিযোগ আনা হয়। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা নিশ্চিত হওয়া পর্যন্ত প্রায় তিনি 18 মাস ধরে হেফাজতে ছিলেন। এরপর সুরেশকে জামিন দেওয়া হয় এবং মুক্তি দেওয়া হয়। 2025 সালে এপ্রিলে মৃত মালিকে মাদিকেরির একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় সুরেশের বন্ধুরা জীবিত অবস্থায় দেখতে পান। তাকে হেফাজতে নিয়ে বেদত্তাপুরা পুলিশ মহীশূর আদালতে হাজির করে। এরপর পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তিনি হাইকোর্টকে অভিযুক্ত না হয়ে ভুক্তভোগী হিসাবে বর্ণনা করার জন্য দায়রা আদালতের রায় সংশোধন করার অনুরোধ করেছেন। গত 3 বছর ধরে মালিকের অবস্থান খুঁজে বের করার জন্য তার নিখোঁজ হওয়ার পরিস্থিতি বোঝার জন্য তদন্ত চলছে। 4 বছরের বেশি পলাতক ছিলেন। অবশেষে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের মামলায় অরুণ দে নামের এক অভিযুক্তকে ধরল সিবিআই। উত্তর 24 পরগনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অরুণকে ধরতে 50,000 টাকা পুরস্কারও ঘোষণা করেছিল সিবিআই। ধৃত অরুণের বাড়ি নারকেলডাঙ্গার গিরিশ বিদ্যারতন লেনে। 21 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন খুন করা হয় কাঁকুড়াগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। বছর 30-এর ওই যুবককে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিজিৎ সরকারকে খুনের মামলায় শিয়ালদহ এসিজেএম আদালতে 2021 সালের 17 নভেম্বর 5 জনকে অপরাধী এবং পলাতক বলে ঘোষণা করে। তবে এরপর ওই 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিবিআই। তাদের ধরতে পুরস্কারও ঘোষণা করে। মাথাপিছু 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। সিবিআই জানায়, তথ্য দিয়ে পলাতক ওই অভিযুক্ত ধরতে সাহায্য করলে 50,000 টাকা করে দেওয়া হবে। অরুণ দে ধরা পড়লেও এখনো অধরা বাকি 4 অভিযুক্ত। তাদের নাম সুখদেব পোদ্দার ওরফে সুখা, গোপাল দাস ওরফে বিশাল পাল, বিশ্বজিৎ দাস ওরফে বোম্পা এবং অমিত। পলাতক এই 4 অভিযুক্তের বাড়িও নারকেলডাঙ্গায়। এদিন ওই 4 অভিযুক্তকে তথ্য দিলে 50,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে সিবিআই। ভুতুড়ে ভোটার নিয়ে বঙ্গ রাজনীতির আঙিনায় চাপানুত্তরের শেষ নেই। এবার ভোটার লিস্টে ভূত ধরতে কিছুদিন আগেই কমিটি তৈরি করে ফেলেছিল তৃণমূল। ভোটে যখন আর মেরে কেটে 1 বছরও বাকি নেই, তখন নির্বাচন কমিশনের ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুতর আপত্তি তুলতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতার দাবি, নির্বাচন কমিশন যা বলছে তা হলে গ্রামের লোক, পরিযায়ী শ্রমিকরা বঞ্চিত হবে। এরপর আক্রমণের ধারা আরও বাড়িয়ে তোলেন তিনি। ভোটের দিন বুথ কেন্দ্রতে দেখা যায় ভোটার লিস্ট থেকে 25 থেকে 30টা নাম বাদ গিয়েছে। শেষ মুহূর্তে বিজেপির কথায় নামগুলো কেটে দেওয়া হয়। তার অভিযোগ, নির্বাচন কমিশনের সঙ্গে অমিত শাহের আঁতাত রয়েছে, দেশ চালাচ্ছে অমিত শাহই। এরপর কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ফের বলেন, রাজ্যের কোনো আধিকারিককে নিয়ে নির্বাচন করা হয় না, বিজেপির সঙ্গে বৈঠক করে, কিন্তু নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হয়, এখানেই শেষ নয়। সাংবাদিক বৈঠকে তিনি আরো বলেন, আরো অনেক ঘাপলা আছে, বের করতে টাইম লাগবে। ভোটার লিস্ট আপনার অস্তিত্ব। এরা যারা চেষ্টা করবে আপনার নাম বাদ দেওয়ার, আপনি চেষ্টা করবেন আপনার নাম ঢোকানোর, কিন্তু কোথাও যদি অবৈধভাবে কোনো নাম বাদ পড়ে, সেখানে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষকে নিয়ে আন্দোলনে যাবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।